সৈয়দ বাড়ি এখন আর থমথমে নেই। দুটো বাচ্চার কুটুকুটু দুষ্টুমিতে সারাক্ষণ মেতে থাকে। রায়ানের বয়স 12 বছর, ক্লাস 7-এ উঠল। সৈয়দ স্বার্থ আবরারের আদর্শ ছেলে হতে না পারলেও মিন্টোর ভাগ্নে ঠিক মিন্টোর মতোই হয়েছে। দেখতে শুনতে ভাবসাবে রায়ান এগিয়ে, চোখে লাগে অথচ পড়াশোনায় আস্ত লবডঙ্কা। টেনে টুনে পাশ করতেও ওর ভীষণ কষ্ট হয়। এই 7-এই উঠল, প্রত্যেকটাতে 33-34 নাম্বার পেয়ে। স্বার্থ এসব নিয়ে ছেলেকে কিছু বলে না, তবে তুষির দুঃখের শেষ নেই। যার বাবা অত মেধাবী, তার ছেলে কিনা শেষে। তুষির এই হতাশায় মাথা ঠুকে মরতে মন চায়। ছেলেটাও কি শেষমেশ ওর মতো হচ্ছে গবেট? স্বার্থর ফের প্রমোশন হয়েছে, এসপি থেকে এডিশনাল ডিআইজি এখন। সেখানে ফের একটা পিপিএম যুক্ত হয়েছে কিছুদিন হলো। আর এখানেই তুষির কষ্ট। ও নিজেই সেই বস্তির চোর থেকে ডিগ্রি পড়ছে আজ। সেখানে ছেলেটা দুদিন আগে এক আত্মীয় এসেছিলেন বেড়াতে। রায়ানকে পেয়ে জ্যাকফ্রুট বানান ধরলেন। রায়ান পারেনি, তার পড়ায় মন নেই, লেখাপড়া পারে না, শুধু কাঁধে একটা ব্যাট নিয়ে টই টই করে। সোজা সিল্কি চুলগুলো কান অব্দি নেমেছে, সারাক্ষণ নাড়ে আর বুক ফুলিয়ে হাঁটে, যেন এলেন সালমান খানের বাচ্চা। অন্যদিকে অয়ন ইউষার সংসারে সুখের কমতি নেই। স্ত্রী কন্যাকে চোখে হারায় অয়ন। ইতুর বয়স 6, নার্সারিতে পড়ে। মেয়েটার মাথাভর্তি কোকড়া চুল, খুব ফর্সা, ছোট ছোট চোখ, নাক সরু, লাল ঠোঁট, সব মিলিয়ে আদুরে ভীষণ। তবে খুব ঠান্ডা ও, সহজে কাঁদে না। বাড়িতে বাচ্চা আছে মনেও হয় না যদি না রায়ান থাকে। রায়ান থাকলে 10 বাড়ির মানুষেরা টের পায়। এই বছরে আরো অনেক কিছু পাল্টেছে অবশ্য। আবহাওয়ায়, মৌসুম আর মানুষের জীবন। গল্পের আরো 6 বছর পার হয়েছে। জয়নব ইন্তেকাল করেছেন, দুনিয়ার কোথাও আর তার দেহ নেই। আল্লাহর দয়ায় হাসনা জীবিত এখনো, বুড়িয়ে গেছেন তবে। নানুর মৃত্যুতে আইরিন বাবা মায়ের সাথে দেশে এসেছিল। শোনা গেছে তার বিয়ের কথাবার্তা চলছে। জামিল সেই যে দেশ ছাড়লো, ওর আর খবর নেই। ওখানকার সিমটাও বন্ধ। ছোট মামার বিয়েতেও আসেনি। দেশের প্রতি ওর এত বিমুখতা কেন? ইউষার জন্যে? কে জানে। এতটুকু ভালো লাগা জামিলকে কতটা আহত করে দিল, তা তো সে খোলসা করে গেল না। আজ ঈদ, সকাল 9টা বাজে। রায়ান দাদা আর নানার সাথে নামাজে গেছিল। এই এলাকাতেই মসজিদ। সেখানে একটা কাণ্ড ঘটিয়েছে, যা নিয়ে ওর বেশ মেজাজ খারাপ। পাশে যে ছেলেটা নামাজে বসেছিল, হঠাৎ ওর গালে একটা মশা এসে বসলো, আর রায়ান মোনাজাত ভুলে ঠাস করে একটা চড় মারল সেখানে। মশা তো মরলই না, উল্টে ছেলেটার হাউকাউতে ও ধমক খেলো দাদার। তারপর রেগেমেগে চলে এলো বাড়ি। পাপা আর চাচু বাজারে গিয়েছেন। দাদা নানার বয়স হয়েছে তো, ওনাদের এখন বিশ্রামের সময়। ব্যবসা মিন্তো সামলাতে শুরু করেছে। পুরো দোস্তর ব্যস্ত মানব সে। এই তো ব্যবসারই একটা কাজে চিটাগাং গিয়েছে, আজ ফেরার কথা। রায়ানের পরনে সাদা পাজামা পাঞ্জাবি, মাথায় টুপি। টুপিটা মুঠোয় নিয়ে সিল্কি চুলে হাত বোলাতে বোলাতে ও গোমরা মুখে বাড়ি ঢুকলো। তখনই ইঁদুরের মতো লাফাতে লাফাতে এসে সামনে দাঁড়ালো ইতু। বছর খানেক আগে ওকে নেড়াবেল করা হয়েছিল, আবার চুল গজিয়েছে। তালুর দুই পাশে দুটো ঝুঁটি সজারুর কাটার মতো দাঁড়িয়ে থাকে এখন। পরনে লাল ফ্রক, গাল দুটো ফোলা ফোলা। সামনে এসে দাঁত বার করতেই রায়ান গজগজ করে উঠল। সকাল সকাল তোর পোকা দাঁতগুলো দেখাতে হলো? এমনিই আমার দিন ভালো যাচ্ছে না। ইতু কষ্ট পেল একটু। রায়ান খুব খচ্চুরে, ওর দাঁতে পোকা ধরেছে, তাই বলে এভাবে বলতে হবে? ঠোঁট উল্টে বলল, তুষি বলেছে আমার এই দাঁত পড়ে যাবে, আবার নতুন দাঁত গজাবে লায়ন ভাই। তুরন্ত একটা ঠাস করে ওর মাথার ওপর চড় মারল রায়ান। ব্যথা পেল ইতু, ভ্যা করে কেঁদে দিতে গেল। যে কান্নায় মুখ হা হয় আগে, শব্দ হয় পরে। তবে এর আগেই ওর মুখটা চেপে ধরল রায়ান। আশেপাশে দেখে ফিসফিস করলো, কাঁদিস না ফোকলা দাঁতি, মাম্মাম শুনলে আমাকে মারবে। নে চকলেট নে। পাঞ্জাবির পকেট থেকে কিটক্যাটটা দিতেই ইতু কান্না ভুলে গেল। হেসকি তুলতে তুলতে বলল, মারলে কেন আমাকে? একে আমার মায়ের নাম ধরে ডাকিস, বেত্তমিজ, আর দুই তো লেদা পোকার মতো আমাকে লায়ন লায়ন বলিস। এটা শুনলেই রক্ত গরম হয়ে যায়। সর সর। ইতু সামনে থেকে সরে দাঁড়ালো। চকলেট ছিঁড়তে গিয়েও পারল না। রায়ানকে ছিঁড়ে দিতে বলল। পিছু ফিরতেই দেখলো ওর কোমরের সাথে ঝুলানো কার্টুন পার্স ব্যাগটাই চেয়ে আছে সে। এই পার্স ইতুর ফ্রকের সাথে
কেনা? রায়ান জিজ্ঞেস করলো। তোর ব্যাগ এত ফোলা কেন? ইতু উচ্ছল হয়ে বলল, অনেক টাকা। সালামি পেয়েছিস? কত পেয়েছিস দেখি? ইতু অবোধ মনে সব টাকা বের করে এগিয়ে দেয়। রায়ানের চক্ষু চড়ক গাছ। সব 1000 টাকার নোট। এত কে দিল তোকে? দিদান, নানা, তুষি, তাচ্চু, বাপি সবাই দিয়েছে। রায়ান মুখ ফুলিয়ে ভাবল, মাম্মাম তো আমাকে দিল না, সব আদর খালি বোনের মেয়ের জন্য। তারপর এদিক ওদিক চাইল সে। ইতুর ছোট্ট হাতটা ধরে বলল, চল আমার সাথে। রায়ানের আলাদা ঘর, বড় হয়েছে না, মিন্টোর সাথে ঘুমায়। ইতুর সাথে হাঁটতে হাঁটতে বলল, তুমি কি আমায় মারবে? কি, কেন এমন ভাবে বলিস যেন সবসময় মারতেই থাকি? মালই তো লায়ন বাই। তোর আল্লাহর দোহাই, লায়ন বলিস না। দোহাই মানে কি? তোর মাথা। ইতু 10টা সিঁড়িতে দাঁড়িয়ে গেল, ক্লান্ত গলায় বলল, এতগুলো সিলি বাবো কিভাবে? কোলে নাও না ইতু প্লিজ। রায়ান মেজাজ খারাপ করতে গিয়েও হার মানলো। সামনে হাঁটু মুড়ে বসে বলল, পিঠে ওঠ। পেছন থেকে 2 হাত বাড়িয়ে ঘাড় পেঁচিয়ে ধরল ইতু। বাদরের মতো ওকে পিঠে তুলে হাঁটা ধরল রায়ান। এলো ঘরে। ওকে ফ্লোরে 2 পা গুছিয়ে বসতে দেখে ইতুও বসলো। ফ্রক পা থেকে হাঁটুর উপরে উঠে গেল তাতে। রায়ান দেখতেই টেনে টেনে ঢেকে দিল আবার। ড্রয়ার থেকে কিছু টাকা বের করলো। এরপর সেখানে সব 500 টাকার নোট। ইতু বলল, ওয়াও, সব গ্লিন গ্লিন টাকা। রায়ানের কাছে মোট 10,000 টাকা ছিল। সেখানে ইতুর 1000 টাকার 17টি নোট। রায়ান ওরগুলো মেলল সামনে, বলল, 1 2 পারিস? হ্যাঁ। এখানে কয়টা নোট গুনে দেখতো? ইতু মনোযোগী ছাত্রীর মতো গুনল। রায়ান মাঝপথেই বলল, ব্যাস ব্যাস, এই টাকা তোর আর এই টাকা আমার। তোর কটা আর আমার কটা? তোমাল 20, আমাল 70। তাহলে কার বেশি? তোমাল। হা হা হা, দেখলি সবাই আমাকে বেশি টাকা দিয়েছে, তোর কষ্ট লাগছে না? ইতু দুপাশে মাথা নাড়ালো, বোঝালো পাচ্ছে না। রায়ান মজা পেল না, ভ্রুকুসকে বলল, কেন পাচ্ছিস না? পেতেই হবে। শোন, ধর তুই কষ্ট পেয়েছিস, এখন আমার তোর কষ্ট কমানো উচিত। এই নে, আমি আমার 20টা নোট দিয়ে তোর এই 17টা নোট কিনে নিলাম। এখন থেকে এই টাকা তোর। ইতু খুশি হয়ে বলল, সত্যি? হ্যাঁ। সব টাকা বুকের সাথে মিলিয়ে উঠে দাঁড়ালো ইতু। মাথা ঝাঁকিয়ে বলল, লায়ন ভাই খুব ভালো। বলেই টুকুস করে বসে থাকা রায়ানকে একটা চুমু খেয়ে ফেললো। ও মুহূর্তে নাক ছিটকে বলল, সর ফোকলা দাঁতি, চুমু দিবি না। ইতু শোনেনি, ছুটে বেরিয়ে গেছে। রায়ান পাঞ্জাবির হাতায় গাল মুছতে মুছতে আবার নাক ছিটকায়। এসব চুমু চামাটি ওর একদম পছন্দ না। তারপর উঠে জামা কাপড় ছেড়ে 3/4 প্যান্ট আর কালো টি শার্ট পরলো রায়ান। এটাও ঈদের জামা, চাচ্চু দিয়েছে। কাঁধে ক্রিকেট ব্যাটটা চড়িয়ে বাইরেই যাচ্ছিল, হঠাৎ সামনে এসে দাঁড়ালো তুষি। মা হওয়ার প্রায় 12 বছর চলছে তার। বয়স বেড়েছে, তবে চামড়ায় ভাঁজ আসেনি। 3 পিস পরে সবসময়, চুল খোপা করে রাখে। রায়ানের ক্লাসের বন্ধুরা মাকে নিয়ে খুব কথা বলে। বলে রায়ানের মা সবচেয়ে সুন্দর। তুষির আঙ্গুল ধরে ইতু এসেছে। আধো বলিতে বলল, লায়ন ভাইয়া, তুষি তোমাকে বকবে। কেন, আমি কি করেছি? তুষি মুহূর্তে ওর কান টেনে ধরল, রেগে মেগে বলল, ধরিবার ছেলে, তুই ওর থেকে টাকা হাতিয়েছিস কেন? কই হাতালাম? আমি তো কিনে নিয়েছি মাম্মাম। 10,000 টাকা দিয়ে 17,000 টাকা কিনে নিয়েছিস? ধান্দাবাজি করিস? তোর গোষ্ঠীতে কেউ ধান্দাবাজ আছে? দে ওর টাকা, ওকে দে। না মাম্মাম, স্যার পড়িয়েছেন বিকৃত মাল ফেরতযোগ্য নয়। তুষি হুঙ্কার ছিল, রায়ান মাম্মাম ব্যথা লাগে, আমি পাপাকে বলে দেব। তোর 14 গোষ্ঠীকে গিয়ে বল, ওর টাকা দে তুই। রায়ান মায়ের চোখ দেখে ভয় পেল। বাধ্য হয়ে ড্রয়ার থেকে টাকা এনে বাড়িয়ে দিল ইতুর দিকে। তবে কটমট করে বলল, ফোকলা দাঁতি, নালিশ করেছিস আমার নামে? ইতু বুঝতে না পেরে বলল, তুষি, নালিশ কি? রায়ান কিরমিরিয়ে উঠল। ওলে ওলে, উনি নালিশ মানেও জানেন না। রায়ান, এমন করছিস কেন ওর সাথে? তুই এমন হলি কি করে বলতো? এভাবে কেউ মানুষ ঠকায়, তাও এতটুকু বাচ্চাকে? ও তোর ছোট না? চোর ছ্যাচরের পেটে জন্ম তোর, তুই চোরের বাচ্চা? তুষি থেমে গেল, থতমত খেয়ে কথা পাল্টে বলল, কোথায় যাচ্ছিস এখন? খেলতে। এখন কিসের খেলা? হাত মুখ ধুয়ে টেবিলে আয়, মিমি সেমাই রান্না করেছে, খাবি? মিমি রেঁধেছে? রায়ান ব্যাট রেখে সত্যিই ছুটে যায়। পেছনে শুনতে পাই ইতু বলছে, কোলে নাও তুষি, ও
তরবরিয়ে ফিরে এলো আবার, ধমকে বলল, এই আমার মাম্মাম কোলে নেবে কেন? মাম্মামের পিঠে ব্যথা না? তুই আমার কোলে আয়। রায়ান আবার নিজের পিঠটা বাড়িয়ে দিল। সেই আবার পেছন হতে দুহাত পেঁচিয়ে ঘাড়ে ঝুলল ইতু। ঈদের দিনে বাড়ির রমণীরা ব্যস্ত থাকেন রান্নাবান্না নিয়ে, তবে আজ তনিমাকে সেখানে জায়গা দেওয়া হয়নি। কদিন আগে ওনার আরেক রোগ ধরা পড়েছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না। রান্নাঘরের দায়িত্ব ইউষা রেহনুমা নিলেন, তুষিও এগিয়ে দিল কিছু কিছু। টেবিল ভরে খাবার দাবারের আয়োজন করা হলো। একটা চেয়ার টেনে ইতুকে বসিয়ে ওর পাশেরটা টেনে বসলো রায়ান। জোরে জোরে ডাকলো, মিমি সেমাই কোথায়? ইউষা শাড়ি পরা মেয়ে। না, সে তো এখন রমণী। ছুটে এলো সেমাই নিয়ে, বড় বলটা ওদের সামনে নামিয়ে রাখলো। রায়ানের মাথায় হাত বুলিয়ে বলল, নামাজ পড়ে ফিরলে কখন? অনেকক্ষণ। তোমার সালামি তুলে রেখেছি। আহ মিমি, ইউ আর সো সুইট। ইতু সেমাই দেখে জিভ দিয়ে ঠোঁট চাটলো। হাত দিয়ে টানতে গেলে চেপে ধরলো ইউষা। না, এটা গরম। তাহলে তুমি খাইয়ে দাও। ইউষা দুজনের মাঝের চেয়ারে বসলো। ইতু বলল, মাম্মি কোলে নাও না। রায়ান চোখ রাঙিয়ে বলল, এই চুপ, খালি কোলে কোলে। তোর বয়সে আমি কখনো এমন করেছি? ইতু আর কথা বলল না। ইউষা এক এক চামচ সেমাই তুললো, ফু দিয়ে দিয়ে একবার রায়ান আরেকবার ইতুকে খাওয়ালো। তক্ষুনি দুহাত ভরা বাজার নিয়ে বাড়ি ঢুকলো অয়ন। মাথায় টুপি, খসে পড়বে পড়বে ভাব। ও হরবর করে চেঁচালো, ইউষা ইউষা আমার টুপি। ইউষা আতকে চাইলো। অয়নের অবস্থা দেখে ফোঁস করে শ্বাস ফেললো পরপর। মাথা আর কাঁধ দিয়ে টুপি চেপে ধরেছে। ও এসে টুপি আবার অয়নের মাথায় পরিয়ে দিয়ে বলল, একটা টুপিও সামলাতে আমাকে লাগে অয়ন? অয়ন হাসলো, বাজারের ব্যাগ রাখলো মেঝেতে, গলা তুলে বলল, ছোট মা দেখো সব ঠিক আছে কিনা। ইতু মুহূর্তে চেয়ার থেকে নেমে যায়, ছুটে কাছে আসে। বাপি বাপি। অয়ন কোলে তুললো মেয়েকে, ফোলা গালে চুমু দিল। পরনে ফ্রক দেখে বলল, তুমি না শাড়ি পরবে বললে, পরনি কেন? মাম্মি দিল না। ইউষা বলল, সারাক্ষণ ছোটে, হোঁচট খেয়ে পড়বে না, তাই বলে পরাবে না? শাড়ি পরলে আমার মাকে তো পরি লাগবে। আচ্ছা বিকেলে পরিয়ে দেব। রায়ানের মুখ কালো, চুপচাপ সেমাই খাচ্ছে দেখে অয়ন বলল, রায়ানের আবার কি হলো? ও মন খারাপ করে বলল, পাপা দেখলে সকাল থেকে নেই। অয়ন হেসে বলল, আরে পাপা ভক্ত ছেলে, তোমার পাপা আসছেন, বাইরে চেনা একজনের সাথে দেখা হলো, কথা বলছে। পাপা বাইরে শুনেই রায়ান সেমাই রেখে ছুট লাগালো। একটু বাদেই সার্থ, সাইফুল, শওকত একসাথে ঢুকলেন বাড়িতে। শওকতের এখন লাঠি নিয়ে হাঁটতে হয়। বার্ধক্য বাড়লেও ছেলের সাথে তার সম্পর্কের সুতোর দৃঢ়তা আর বাড়েনি। এখনো গা ছাড়া। সার্থ কথাই বলে না ঠিক করে। এই তো আজ ঈদ গেল। শওকত এগোলেন কোলাকুলি করতে। সার্থ খেয়াল করেনি হয়তো। হঠাৎ ফোন এলো, চলে গেল অন্যদিকে। ভদ্রলোক আর ডাকলেন না। দীর্ঘশ্বাস ফেলে ব্যথাটুকু বুকে চেপে রাখলেন। ইউষা বলল, সবাই এসে গেছো, নাস্তা দি, বসো। সার্থ এদিক ওদিক চাইলো, তুষি কোথায়? মাম্মাম ওপরে। তুমি খাওয়া শেষ করো, পাপা আসছি। রায়ান ঘাড় নাড়ে। বাকিরা বসলেও ঘরের ওপরের দিকে হাঁটলো সার্থ। বয়স বেড়েছে কিছুটা, কানের দুপাশে ছাটা চুল দু একটা সাদা হয়েছে, কিন্তু পেটানো দেহের বদল নেই আজও। একই রকম শক্তপোক্ত মেদহীন। সার্থ ঘরে এসে দেখলো তুষি ওয়াশরুমে। দরজায় টোকা দিয়ে বলল, এই চোর। শাওয়ার ট্যাপটা বন্ধ করলো তুষি। উত্তর দিল চেঁচিয়ে, হ্যাঁ গোসল করছি, খোলো। কেন, আপনি তো শাওয়ার নিলেন একবার। আবার নি দুজন মিলে। শোনা গেল তুষির অতিষ্ঠ স্বর, দুদিন পর ছেলে বিয়ে দিয়ে বউ আনবো, এখনো আপনার বিটকেলপনা যাচ্ছে না কেন? আমার নাতি নাতনি হয়ে কবরে এক পা ফেললেও তোমার সাথে রোমান্সের ইচ্ছে একই রকম থাকবে। তুষির উত্তরের আগেই কিশোর দুটো হাত ছুটে এসে সার্থর কোমর জড়িয়ে ধরল। পাপা। সার্থ ফিরে চায়, মুচকি হেসে ঘুরে বুকে জড়ায় ছেলেকে। আজকে ম্যাচ খেলতে যাওনি কেন? মাম্মাম দিল না। যেতে চাও? হ্যাঁ। তুষি ভেতর থেকে চেঁচালো, এই না, ঈদের দিন কিসের খেলা? যাক, বাচ্চা মানুষ। রায়ান উচ্ছল হয়ে বলল, পাপা ইউ আর দ্য বেস্ট, আমাকে একটা আইপ্যাড কিনে দেবে? তুষি বেরিয়ে এলো তাড়াহুড়ো করে, পরনে কালো জামদানি, চুল ভেজা। আঁচলটা কাঁধে তুলে বলল, কেন রে, তুই আইপ্যাড দিয়ে কি করবি? তোর বয়স হয়েছে এসবের? সার্থ বলল, আহা তুমি এর মধ্যে এসো না। আচ্ছা কিনে দেব, এখন যাও, পাপা বিশ্রাম নি। রায়ান খুশি মনে ছুটে গেল। তুষি
তুষির এত আহ্লাদীপনা বিরক্ত লাগে। বাচ্চা কাচ্চা শাসন না করলে বকে যায় না? দাদি তো ওকে উঠতে বসতে ঝাড়ুর বাড়ি মারতেন। দাদির কথা মনে পড়তেই তুষির মাথায় এলো ওনার রুমে সেমাই দিয়ে আসা হয়নি। দাদি সিঁড়ি দিয়ে উঠতে নামতে পারেন না। ও তড়িঘড়ি করে বারান্দার দিকে এগোলো। তড়িৎ হাতের কবজি টেনে ধরলো স্বার্থ। হ্যাঁচকা টানে বুকে এনে ফেলতেই বাহুতে লাগলো তুষির। হাত ডলতে ডলতে বলল, উফ বাবা, শরীর না আর কিছু। শরীরই? তুমি বেশি নরম। তা কোথায় যাওয়া হচ্ছে? তোয়ালে মেলে দেব না? ভেজা। স্বার্থ শাড়ি পরা তুষিকে দেখলো চুল দিয়ে পানি পড়ছে। তোয়ালে নিয়ে নিজেই চুলটা মুছে দিতে দিতে বলল, তারপর কই যাবে? দাদিকে নাস্তা দেব। ছোট মা নিয়ে গেছেন, তোমার যেতে হবে না। ওহ, তাহলে ইউসার কাছে যাই। বেশি বোঝো কেন? রায়ানকে নিচে কেন পাঠালাম? বিশ্রাম নেবেন বললেন তো। স্বার্থ ঠোঁটের কোণ তুলে ক্রূর হাসলো। এই হাসি তুষি চেনে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো হবেন না, বুঝে গেছি আমি। ইউসা যেদিক যাচ্ছে অয়ন পিছু পিছু যায়। রান্নাঘর, বেসিন, সব দিকে। শেষে অতিষ্ঠ হয়ে ফিরল মেয়েটা। কি হলো? নতুন শাড়ি কেন পরলে না? বললাম না বের হব। এই তো রান্না সব শেষ। ঘেমে গেছো কেন এত? অয়ন টিস্যু বক্স থেকে টিস্যু তুলে নিজেই ইউসার চোখ মুখ ড্যাব ড্যাব করে মুছে দিল। মুখে পড়া চুল গুছিয়ে দিল কপালের দুপাশে। মেয়েটা মুচকি হাসলো তাতে। অয়ন কপাল কুঁচকে বলল, হাসছো কেন? ইউসার সরল স্বীকারোক্তি, তুমি আমায় এত ভালোবাসবে আমি কখনো ভাবিনি। অয়ন দুই হাত ওর কোমরের বাঁকে রাখলো। বুকের দিকে টানতেই হাত তুলে গলা জড়িয়ে ধরলো ইউসা। অয়ন বলল, তুমি এমন মানুষ যাকে ভালো না বাসলে ভালোবাসার অপমান হতো ইউসা। ওদের দুজনের মাঝে জায়গা কম, অথচ কুজো হয়ে হেঁটে বসে বসে ওই ফাঁকে ঢুকে পড়ল রায়ান। ওভাবেই বলল, ভাও। চমকে চাইল ওরা। ইউসা সরে গেল তাড়াহুড়ো করে। অয়নের ভ্রু গুছিয়ে এলো। পুরুষরে বলল, রায়ান এখানে কেন? তোমরা কি কথা বলছো? তোমাকে বলবো কেন? এখন বড় হয়েছ রায়ান, এত দিকে কেন মন দাও? বকছো কেন? ও তো ছোট, বোঝে এত? অয়ন কড়া কণ্ঠে বলল, রায়ান পড়তে বসেছিলে? রায়ানের হাওয়া বেরিয়ে গেল সব। চুপসে বলল, চাচু আজ ঈদ। অয়ন আর কিছু বলে না, হনহনিয়ে ওপরে চলে যায়। যেতে যেতে খাবার টেবিলের ওখানটা থেকে মেয়েকে তুলে নেয় কোলে। রায়ান খেলতে গেলেও বাকিরা খেলতে আসেনি। তাদের তো আর ঈদ নিয়ে অনীহা নেই, কিংবা ওদের পাপাও রায়ানের মতো প্রশ্রয়দাতা নয়। তাও কিছু সময় অপেক্ষা করে হতাশ চিত্তে বাড়ি ফিরল ছেলেটা। এখানেও এসে দেখলো বুড়োরা ছাড়া বাকিরা নেই। অয়ন ইউসা আর ইতুকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। স্বার্থ বেরিয়েছে তুষিকে নিয়ে। ছেলেকে ডেকে ডেকে ক্লান্ত হয়ে কোথাও না পেয়ে নিজেরাই চলে গিয়েছে। রায়ান কিছুক্ষণ দাদির কাছে বসলো। আজান দিতে মাগরিবের নামাজে দাঁড়ালেন তনিমা। রায়ান নিজের ঘরে ফিরে আসে। কতক্ষণ গেমস খেললো, টিভি দেখলো, পাপাকে কল দিল, মামুকেও দিল। মামু এখনো আসেনি। শুনলো কখন আসবে। হঠাৎ নজর পড়লো এক প্যাকেট রঙিন মোমবাতির ওপর। লাল, নীল সহ বিভিন্ন রঙের চিকন চিকন মোমবাতি এটাতে। সায়েন্স ক্লাসে এসব নিয়ে কত এক্সপেরিমেন্ট হয়। রায়ান সাথে সাথে মোম নিয়ে মেঝেতে বসে গেল। দেশলাই দিয়ে জ্বালালো সব। এখনও একটা এক্সপেরিমেন্ট করবে। পাপা শুদ্ধ বাড়ির সবাই চায় রায়ানও বাবার মতো অফিসার হোক, না হলে চাচার মতো ডাক্তার হোক। কিন্তু রায়ান তা চায় না। ও ম্যাকগাইভার হবে। একটা মার্কিন টিভি সিরিজে ম্যাকগাইভারকে দেখেই রায়ানের মনে ধরে গেছে। কি বুদ্ধি! কখনো ছাতা দিয়ে দড়ি বানায়, কখনো আইসক্রিমের পাইপ দিয়ে টায়ার। রায়ান 7 রঙের 7টা মোমবাতি জ্বালালো। এখন দেখবে কোন রঙের মোম আগে গলে যায়। এটাও এক্সপেরিমেন্ট হবে না? পাপাকে জানালে ভীষণ খুশিও হবে। অয়নরা ফিরেছে মাত্র, কিন্তু ইতু বাবা মায়ের সাথে নিজের ঘরে যায়নি। রায়ানের রুমে আলো জ্বলতে দেখেই ওভাবেই ভেতরে ছুটে এলো। পরনে বেবি শাড়ি, লাল রঙের। ইতু খুব শাড়ি পরতে চায়। মাম্মামের ওড়না দিয়ে পরে, তাই ঈদে অয়ন কিনে দিয়েছে। মাথার তালুতে দুটো ঝুঁটি, হাত ভরা চুড়ি, পায়ে আর হাতের তারায় আলতা পরানো। তুষি সাজিয়ে দিয়েছে। ও এসেই বলল, লায়ন ভাই ঘুরতে গেছিলাম জানো। রায়ান চোখ তুলে চাইল না। মোমের দিকে ওর কঠিন মনোযোগ। ইতু বসলো পাশে, বক বক শুরু করলো। একটা সময় লাল রঙের মোমটা গলে পড়ে গেল। হাততালি দিয়ে উঠল রায়ান, দেখেছিস এটা আগে গলেছে। ইতু কিছু
বোঝেনি, কিন্তু হাততালি দিল তালে তালে। রায়ানের হঠাৎ চোখ পড়ল দুজনের মাঝে পড়ে থাকা ইতুর লাল শাড়ির আঁচলে। মাথায় দুষ্টুমি এলো অমনি। লাল মোম আগে গললে লাল শাড়িতে আগুন কেমন জ্বলবে? রায়ান মোম একটা তুলেই ওর আঁচলের ওপর ধরল। করকরে কাপড় লুফে নিল সেটা। দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেই ইতুর চেহারা ফ্যাকাশে হয়ে যায়। তড়াক করে দাঁড়িয়ে পড়ে বাচ্চাটা, আর্তনাদ করে ছোট স্বরে, লায়ন ভাই আগুন নেবাও, লায়ন ভাই। ইতুর লাফানো দেখে রায়ান খুব মজা পেয়ে গেল। খ্যাক খ্যাক করে হাসলো ও। আগুন ইতুর পিঠে উঠে এলো তক্ষুনি। বাচ্চাটা আত্মচিৎকার ছুড়ল চামড়া পোড়া ব্যথায়। ওই চিৎকারে রায়ানের সম্বিত ফিরল। হাসিটা মুছে গেল সহসা। বুঝলো ও কি করে বসেছে। ছুটে এসে ইতুর ছোট শরীর টেনে বুকে জড়িয়ে পিঠের আগুন হাত দিয়ে নেভাতে চেষ্টা করলো রায়ান। উন্মত্ত আগুন নেভে না, উল্টে ওর হাতের কবজি পুড়ে যায়। তক্ষুনি ইতুর চেঁচামেচিতে ছুটে এলো সবাই। ছোট্ট বাচ্চার গায়ে আগুন দেখে মাথায় বাজ পড়ল তাদের। অয়ন দৌড়ে এসেই মেয়েকে ধরল। স্বার্থ বালতি ভরে পানি এনে ঢেলে দিল গায়ে। হুলস্থুল পড়ে গেল। চিৎকার চেঁচামেচিতে ফেটে চৌচির চারিপাশ। শাড়িটা টেনে খুলে দূরে ছুঁড়ে মারল ইউষা, কিন্তু ভয়ে আতকে ইতুর অবস্থা শোচনীয়। অয়নের হাতেই অচেতন হয়ে পড়ে গেল সে। ইউষার মায়ের মন ঘাবড়ে যায়। আহাজারি করে বলে, হাসপাতালে নিতে হবে অয়ন, ওকে হাসপাতালে নিতে হবে, আমার মেয়ে, আমার বাচ্চা। তুষি সহ প্রত্যেকে যখন ইতুকে নিয়ে ব্যস্ত, উদ্বিগ্ন স্বার্থর নজর পড়ল রায়ানের দিকে। মেঝেতে মোম সাজানো, মুখ কাচুমাচু তার। এসব দৃষ্টি স্বার্থর চেনা। মুহূর্তে বুঝে গেল কার কাজ এটা। প্রথমবার ছেলের হঠকারিতায় স্বার্থ প্রশ্রয় দিতে পারল না। তেড়ে এসেই হাতের উল্টো পিঠ দিয়ে ছোট গালটায় ঠাস করে থাপ্পড় মারল সে। বাবার ওই এক থাপ্পড়ে ছিটকে গিয়ে মেঝের বুকে লুটিয়ে পড়ল রায়ান। কপাল ঠুকে গেল। দুনিয়া ঝাপসা। দেখতে দেখতে ওখানে জ্ঞান হারিয়ে ঢলে পড়ল সেও।